২৬ দফার জুলাই ঘোষণাপত্র আসছে বিকেলে। ২৪ জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে নানা পদক্ষেপ আছে এই ঘোষণাপত্রে, যাতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। বিশ্বস্ত সূত্রে এই দফাগুলো সম্পর্কে নিশ্চিত হয়েছে ডিবিসি নিউজ। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১ বছর পার হচ্ছে। এর মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছে। ১ বছরের মাথায় মঙ্গলবার আসছে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্রে রয়েছে মোট ২৬টি ধারা, যা গত বছরের ৫ই আগস্ট থেকে কার্যকর হবার কথা। ধারা ১-এ আছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের স্বীকৃতির কথা। ধারা ৩-এ আছে ৭২-এর সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতার কথা। ৪-এ রয়েছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের স্বীকৃতি। ধারা ৫-এ রয়েছে ১৯৯০ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৯১ সালে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তন। ধারা ৭-এ রয়েছে ১-১১-র মাধ্যমে ষড়যন্ত্রমূলক বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদের পথ সুগম করা। ধারা ১৪-তে রয়েছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে ৩টি নির্বাচনের বিষয়। ধারা ১৮-তে রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী বাহিনী নারী ও শিশুসহ ২,০০০ মানুষকে নির্বিচারে হত্যার বিষয়। ধারা ১৯-এ রয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর বিষয়। ধারা ২১-এ রয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে। ধারা ২৩-এ রয়েছে যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি। ধারা ২৫-এ রয়েছে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। ধারা ২৬-এ রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বলেন, মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। ছাত্র জনতার রক্ত দিয়ে সেই দুঃশাসনের অবসান ঘটিয়েছে। ৫ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জানাতে সংসদের দক্ষিণ প্লাজা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে জমায়েত কেমন? এখন পর্যন্ত কারা কারা এসেছেন জানাবেন। কৌরি, আপনাকে শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখন এই মানিক এভিনিউ অর্থাৎ এই জাতীয় যে দক্ষিণ প্লাজা সামনের এই রাস্তাটিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাই আপনাকে। আর সেই জায়গা থেকে আর হয়তো কিছুটা সময় বিকেল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। একটু জানাতে চাই হয়েছে সেটি যদি বলি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির এর আগেই বিভিন্ন সময়ে আসলে এই জুলাই ঘোষণাপত্র যে উপস্থাপন প্রকাশ সেই বিষয়ে বারবারই আসলে বলা হচ্ছিল। সবসময় আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে এক ধরনের আলটিমেটামও দেওয়া হয়েছিল যে ৩৬ জুলাই ঘোষণাপত্র প্রকাশ বা সামনে আনার একটি জোর দাবি ছিল। তো সেই জায়গা থেকে যদি বলি রয়েছে, সেই জায়গা থেকে যদি যদি একটু আপনাকে বলি যে প্রথম দিকের যে দফাগুলো রয়েছে সেই দফা অনুযায়ী আমরা দেখেছি যেখানে উল্লেখ করা হয়েছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের যে স্বীকৃতি, এই বিষয়টি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক তেমনিভাবে ৭২-এর সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতা ও
অপপ্রয়োগে মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বিষয়টিও এখানে আনা হয়েছে। আর সেই সঙ্গে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি, এই বিষয়গুলো অর্থাৎ এই যে বাংলাদেশের যে স্বাধীনতা যে আগের যে মুহূর্ত বা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে বিভিন্ন যে সংগ্রামের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে যদি কৌরি তাহলে বলতে হবে যে মানুষের যে একটি ঢল সেটি মানিক এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারুণ্য নির্ভর যারা আছে, ছাত্র জনতা, তারাও এখানে আসতে শুরু করেছে। তো হয়তো সময় যত গড়াবে তারপরে হয়তো এখানকার যে চিত্র সব মিলিয়ে সেই চিত্রটি হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মে এভিনিউয়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং অপর প্রান্তে রয়েছেন ইমন। প্রথমে যাচ্ছি আমরা আরিফের কাছে। আরিফ, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন বিকেলে করা হবে এবং এখন কি আয়োজন চলছে সেখানে জানাবেন। আমি যদি একটু বলতে চাই যে সকাল 11টা থেকে এর যে পুরো জাগরণ অনুষ্ঠান মালা বাংলা একাডেমি থেকে, শিল্পকলা একাডেমি থেকে যে অনুষ্ঠান মালাটি করা হচ্ছে সেটা কিন্তু সকাল 11টা থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্র্যান্ডের গান পরিবেশন করা হচ্ছে। বিশেষ করে যে জুলাই বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসেছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হচ্ছে সেই অনুষ্ঠানটি দেখার জন্য, এবং কি তারা অপেক্ষা করছেন যে জুলাই ঘোষণাপত্রের যে বিকাল 5টায় পাঠ করা হবে সেটাও কিন্তু তারা বলছেন বারবার। আমি যদি একটু দেখাতে চাই, এখানে অনেকে এসেছেন, তাদের কাছে জানতে চাইবো যে তারা কেন এসেছেন। আপনারা কিভাবে দেখতে চান, দেশকে কিভাবে দেখতে চান আগামীতে? দেশকে আমি দেশটাকে দেখতে চাই সুশৃঙ্খলভাবে দেশটা যাতে পরিচালনা হয় সেভাবে দেখতে চাই। আর জুলাই যারা আহত নিহত হয়েছে তাদের সঠিক মূল্যায়ন যেন দেওয়া হয় এভাবে দেখতে চাই। প্রত্যেকটা জায়গায় যেন যথাযথ মর্যাদার সাথে প্রত্যেকটা নাগরিক বসবাস করতে চাই, এভাবে আমি দেখতে চাই। এবং এছাড়া আমি একটু এইদিকে সাধারণ যে জনতা তারা বিভিন্ন জায়গা থেকে যে এসেছেন সেই চিত্রটি যদি দেখাতে চাই, কারণ হচ্ছে এখন যে গানটি পরিবেশন করা হচ্ছে সেটা চট্টগ্রাম ব্র্যান্ডের একটি গান পরিবেশন করা হচ্ছে যার নাম হিপ হপ হুড, এবং কি এটি মোটামুটি বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে সোয়া 2টা থেকে এই গানটি পরিবেশন করা হচ্ছে, এমনকি এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু এবং মৌসুমী সোলস এবং কি ওয়ারলেস পারফর্ম করে, তখন এখানে অনেকেই এসেছেন। যদি আমি একটু বলতে চাই এখানে আপনারা কেন এসেছেন এখানে একটু বলবেন? কেন এসেছি? আজকে তো আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করতেছি, সেকেন্ড ভিক্টরি ডে। আমরা ঠিক 1 বছর আগে এই দিনটাতেও যেমন উদযাপন করেছি, এর আগের দিনে ঠিক আমরা নিজের আত্মাকে হাতে নিয়ে রাস্তায় ছিলাম। আমরা তখন তো কেউ এক্সপেক্ট করি নাই। স্বাধীনতা রক্ষা করা হবে কিনা? অবশ্যই স্বাধীনতা টিকে থাকবে। জাতি দেখে গিয়েছে বা বড় পদের মানুষ দেখে গিয়েছে, স্টুডেন্টদের চোখে আর ফাঁকিবাজি করা যাবে না। যেই আসবেন তাদেরকে বলে রাখতেছি, যেই সরকারি আসুন, যেই করেন, স্টুডেন্টদের চোখে আর ফাঁকি দেওয়া যাবে না। করি যে তাদের যে মতামতটা সেটা হচ্ছে যে যেভাবে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং কি প্রত্যেককেই যার জায়গা থেকে অবস্থান নেবেন যাতে করে পুনরায় আবার যাতে করে দেশ ফেসিবাদ না গঠন করা হয় সেই বিষয়টি নজর রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন এই জনতা। এই ছিল এখান থেকে সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিক মে এভিনিউয়ে অপর প্রান্তে রয়েছেন সহকর্মী ইমন। 2:20 নাগাদ আমরা জেনেছিলাম যে ফ্যাসিস্টের পলায়নক্ষণ উদযাপনের কথা ছিল এবং সেটি উদযাপন হয়েছে কিনা, এখন কি আয়োজন চলছে জানাবেন। এখন আমি এই মুহূর্তে আছি ঠিক সংসদ ভবনের যে দক্ষিণ দিকে, অর্থাৎ মানিক মে অ্যাভিনিউ এবং খামারবাড়ির যে মূল সড়কটি অর্থাৎ মানিক মে অ্যাভিনিউর এখানে এখন তিল ধারণের জায়গা নেই। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আপনার ছোট ছোট মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন এখানে অংশ নিয়েছে, এবং বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গায় এখন অবস্থান করছে, এবং হাজার হাজার মানুষ একদিকে দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেমন আয়োজন চলছে যে
প্রধান উপদেষ্টা যেখান থেকে জুলাই সনদের ঘোষণা দিবে সেইখানের প্রস্তুতি। আর ঠিক এর উল্টো দিকে মানিক মিয়া এভিনিউতে যেখানে আপনি এখানে দুইটি মঞ্চ তৈরি করা হয়েছে, একটি পূর্ব দিকে এবং একটি দক্ষিণ দিকে। এখন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, মূলত সকাল থেকে বিভিন্ন ধরনের আয়োজন ছিল এবং এখনও এখানে বিভিন্ন সাংস্কৃতিক এবং বিভিন্ন আয়োজন চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকের হাতে কারো বা কপালে কারো লাঠিতে তারা পতাকা বেঁধে তারা এখানে অংশ নিচ্ছে। তাদের সাথে আমরা যেমন কথা বলেছি, তারা একটি বিষয় বলছে যে তারা যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা বা জুলাই অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে যে তারা যে এই অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক ধারা বা প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে যে দেশের যে এই সুন্দর একটি রাজনৈতিক ধারার যে প্রচলন করার প্রত্যাশা করেছিল, তারা বলছে যে এই চেতনাটাকে যেন সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং এই বিষয়টিকে তারা মাথায় রেখে এখানে তারা অংশ নিচ্ছে। তারা এবং এখানে আমরা জানি যে রাত পর্যন্ত এখানে কিন্তু আপনার নানা ধরনের সাংস্কৃতিক এবং বিভিন্ন আয়োজন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে এখানে পালন করা হচ্ছে এবং হাজার হাজার মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থানের যে এই স্মরণে যে অনুষ্ঠান সেখানে অংশ নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এই ছিল মোটামুটি সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউর সড়কের এই আয়োজনের অবস্থা। ইমন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, জুলাই সনদের রূপরেখা, জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সমসাময়িক নানা ইস্যু নিয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপি নেতারা তাদের অবস্থানের কথা পিটার হাসকে অবহিত করেছেন। জুলাই অভ্যুত্থানের দিনে এই বৈঠকটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। বৈঠকে এনসিপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা সহ 6 জন। যদিও এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠকটিকে গুজব বলে দাবি করেন। তাদের এই সফর ব্যক্তিগত, তারা কক্সবাজারে এসেছেন ঘুরতে। পিটার হাসের সঙ্গে কোনো মিটিং হয়নি, পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা বলে জানান তিনি। এদিকে বৈঠকের খবরে হোটেলের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির স্থায়ী নেতাকর্মীরা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। ফুলের শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় সারা দেশে স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের। নানা আয়োজনে প্রশাসন, শহীদ পরিবারের সদস্য আর জুলাই যোদ্ধারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, যে লক্ষ্য আর উদ্দেশ্যে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা যেন বিফল না হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। চট্টগ্রামে শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আলমের পরিবারের সদস্যরাও। এ সময় অর্জিত বিজয় ধরে রাখতে অটুট ঐক্যের কথা বলেন মেয়র। এই কাঙ্ক্ষিত গণতন্ত্র যদি আমরা অর্জন করতে না পারি, আরও একটি গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আজকে যে একটা ঐক্যের জায়গায় ফিরে আসতে। বরিশালে নগরের আমতলার মোড় এলাকায় গ্রাফিতি উদ্বোধন করা হয়। এছাড়া শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের স্বপ্ন পূরণের দাবি করেন তারা। শিববাড়ি মোড়, যেটা ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কারাবন্দী হয়েছেন, সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সম্মিলনের আয়োজন আমরা করেছি। রংপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই পদযাত্রা ও আলোচনা সভা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। রাজশাহীতে C&B মোড় এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মদান যেন বিফলে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান জুলাই যোদ্ধারা।
বগুড়ায় শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আছে জুলাই শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের সম্মানে নানা কর্মসূচির আয়োজন। চাঁদপুরে ৩১ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, বরগুনা, মেহেরপুর, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, শেরপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানে নানা আয়োজন করা হয়েছে। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলি হামলায় যেন মৃত্যুপুরী গাজা উপত্যকা। একদিনে ২৯ ত্রাণ প্রত্যাশী সহ আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনির প্রাণ গেছে। ফিলিস্তিনিদের শেষ আশ্রয়ে গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই জানাচ্ছে গণমাধ্যমের খবর। অন্যদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন ৬০০রও বেশি ইসরায়েলি সাবেক নিরাপত্তা কর্মকর্তা। সোমবার দিনভর গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি ক্ষুধার্ত ফিলিস্তিনিরাও। ত্রাণ নিতে এসে প্রাণ গেছে শিশুসহ বহু ফিলিস্তিনির। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি ও হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। এরই মধ্যে গাজার প্রায় ৭৫% অংশ নিয়ন্ত্রণ করছে আইডিএফ। অন্যদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানসহ ইসরায়েলের ৬ শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে হামাস এখন আর হুমকি নয় উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে এনে দুর্দশা থামানোর আহ্বান জানান তারা। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।